আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের মাঝে এখন কূটনৈতিক একটা যুদ্ধ চলতেছে। কূটনৈতিকভাবে যেই ভাষায় কথা বললে যুদ্ধ বলা হয়, ঠিক সেটাই চলতেছে এখন। আজকে ভারতে রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে প্রতিবাদ করছে যে ভারতে বসে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করতেছে এবং বাস্তবায়ন করতেছে। এখানে ভারতকে এটা দমন করতে হবে এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যারা সন্ত্রাসী পরিকল্পনা করতেছে ভারতে বসে, এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের হাতে ফেরত দিতে হবে এবং এদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নিতে হবে। ভাষাটা ছিল এটা, দ্রুত গতিতে ব্যবস্থা নিতে হবে। কারণ হাদির হত্যার চেষ্টা যারা করছে তারা ভারতে পালিয়ে গেছে, আসামে পালিয়ে গেছে, গুয়াহাটিতে আছে। ভারত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এটা পররাষ্ট্র উপদেষ্টা আজকে স্পষ্টভাবে বলছেন, কূটনীতির ভাষাই হলো এটা, যে আপনাকে বলা যে আমাদের দেশে এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তোমাদের দেশে পালিয়ে যায় এবং সেখানে বসে পরিকল্পনা করা হয়, আমাদের দেশে এটা বাস্তবায়ন করা হয়, এদেরকে হস্তান্তর করা হবে। কূটনীতির ভাষা এটা কিন্তু অনেক কঠিন ভাষা। এবং সাথে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে ফেরত দিতে বলছে খুব দ্রুত তার সাথে। এবং শেখ হাসিনা এই যে বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেটা বন্ধ করার জন্য বলছে। এই ভাষাগুলি ছিল খুবই কঠোর ভাষায় কূটনীতিকভাবে। সাথে সাথে ভারত রিঅ্যাকশন করছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রিঅ্যাকশন করল যে তাদের দেশ থেকে এইভাবে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, তাদের দেশে পরিকল্পনা হয় না এবং কোনো সন্ত্রাসী তাদের দেশে বসে ভারতে বসে বাংলাদেশে নাশকতা তৈরি করবে, এটা তাদের দেশে হচ্ছে না, এটা তারা হতে দিবে না। এবং বাংলাদেশ যেটা বলছে এটা ঠিক না, বাংলাদেশেরই বক্তব্য। এই বক্তব্যের প্রতিবাদেই তারা ওই বক্তব্যটা দিয়েছে। এখন টানাপোড়েন চলতেছে কূটনীতিতে এইভাবে। যেহেতু আমি আমার আগের একটা ভিডিওতে বলছি যে ডক্টর ইউনূসের সরকার, এই ১৬ মাসের সরকার ৪ বার, আমার যতদূর মনে আছে ৪ বার ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন কারণে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, তার আগেও শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার জন্য, উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার জন্য ভারত সরকারকে এই আহ্বান জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। একটা দেশের রাষ্ট্রদূতকে যখন ডেকে এনে প্রতিবাদ করা হয় তখন এটা কূটনীতির ভাষায় এটাকে যুদ্ধ বলা হয়। এটাই যুদ্ধ কূটনীতিতে। কূটনীতিতে আমার আপনার মতো ঝগড়া বিবাদ করবে না, লাঠি সোঁটা নিয়ে নেমে এই যুদ্ধ করবে না, গালাগালি করবে না, এগুলি করবে না। কূটনীতির ভাষাই হলো আলাদা। ওখানে যুদ্ধের অস্ত্রই হলো আলাদা। এটা এখন কূটনীতিক টানাপোড়েন চলতেছে, কূটনীতিক যুদ্ধ চলতেছে, যাই বলেন। এটা হলো ডক্টর ইউনূস যে ভারতকে কোনো অবস্থায় ছাড় দেবে না। ভারত আওয়ামী লীগের ব্যাপারে যে ডক্টর ইউনূস অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন, কঠিন হচ্ছেন। ভারত আওয়ামী লীগের ব্যাপারে ডক্টর ইউনূস অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে দিবেন, এটা তার পূর্ব লক্ষণ। ডক্টর ইউনূস ভারতের আওয়ামী লীগের এই দুইটার বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। উনি প্রয়োজনে এটাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন, হেগের। ভারত এটা বুঝতেছে। এজন্য ভারতও খুব দ্রুততার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে যে আমাদের দেশে নেই এটা, এটা ভারত বাংলাদেশের এই অভিযোগ ঠিক না। বাংলাদেশ জেনে বুঝে অভিযোগ করে, বাংলাদেশ এমনিতে অভিযোগ করে না। কারণ ভারতে আওয়ামী লীগের যত সন্ত্রাসী ছিল, আওয়ামী লীগ তো সন্ত্রাসী সংগঠন হিসেবেই নিষিদ্ধ। কয়েক হাজার সন্ত্রাসী আওয়ামী লীগের এই ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সরকার সরাসরি আশ্রয় দিচ্ছে, ভারতের মিডিয়াতেই আসছে। ২ দিন আগে ভারতের মিডিয়াতে আসছে, আমি এখন মিডিয়াটার নাম ভুলে গেছি, একটা পত্রিকায় আসছে। ভারতের আশ্রিত সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারির ভিতরে আছেন। এবং ফেনীর একজন নেতার নাম উল্লেখ করেননি, একজন নেতার নাম বলেছেন যে তিনি ২ মাস আগে ভারত থেকে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন সপরিবারে,
নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে যাওয়ার পর সেখান থেকে ফেরত পাঠিয়েছে। কেন্দ্রীয় সরকারের গ্রিন সিগন্যাল ছিল না, এজন্য সে যেতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের আওয়ামী লীগ, ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য আমি এই শব্দটা বারবার ইউজ করতেছি। তাদেরকে এই সন্ত্রাসী সংগঠনে যারা জড়িত তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা সবাই ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এটা অস্বীকার করতে পারবে না, দায় এড়াতে পারবে না। ডক্টর ইউনূসের কাছে এটার অনেক এভিডেন্স আছে। উনি এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবেন। পরের ধাপ হলো উনি ভারত যদি এটাতে সায় না দেয়, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে, হাসিনাকে ফেরত চেয়েছে। সাথে বাংলাদেশের যদি নাশকতার কোনো পরিকল্পনা করা হয় আর তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। আর যারা ব্যবস্থা নিয়ে পালিয়ে গেছে তাদেরকেও ফেরত চেয়েছে। বাংলাদেশ একই সাথে 4টা শর্ত দিয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে, যারা সন্ত্রাসী সেখানে পালিয়েছে তাদেরকে ফেরত চেয়েছে, হাদির হত্যার চেষ্টাকারী যারা পালিয়েছে তাদেরকে ফেরত চেয়েছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা ভারতে বসে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এত কড়া পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসে কোনো সরকার নেয়। এই প্রথম ডক্টর ইউনূস এত বড় পদক্ষেপ নিলেন ভারতের বিরুদ্ধে, এবং আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন, হেগেতে যাবেন। এটা সব এভিডেন্স উনি নিয়ে এটা সেই পর্যন্ত ভারতকে পৌঁছাবেন। কারণ ভারত বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সেটা চলে আসছে। ভারতের 961 জন সামরিক কর্মকর্তা, 24 জন কমান্ডো সহ 961 জন বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন। গত বছরের জুলাই বিপ্লবের সময় ভারতের রয়ের এবং ভারতের সেনাবাহিনীর, ভারতের বিভিন্ন সংস্থার অসংখ্য সদস্য বাংলাদেশে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেটা প্রমাণও আছে, এভিডেন্স আছে ডক্টর ইউনূসের কাছে। এগুলি নিয়ে আন্তর্জাতিক আদালতে গেলে ভারত এমনিতেই পরাজিত হবে। ভারতের জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই। যে প্রমাণগুলি আছে, তথ্য প্রমাণ, এগুলি যথেষ্ট। ভারতকে পরাজিত করার জন্য, ভারতকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য, ভারতকে নাকে খত দেওয়ানোর জন্য না যথেষ্ট। শুধু আমাদের একজন সাহসী নেতা দরকার, যেটা ডক্টর ইউনূসের সেই সাহস আছে। সেই সাহসী পদক্ষেপের কারণে উনি ভারতের রাষ্ট্রদূতকে 4 বার 16 মাসে তলব করেছেন, তলব করে প্রতিবাদ করেছেন। এই তলবের অর্থ হলো, তলব যখন তখন যে কোনো দেশের রাষ্ট্রদূতকে করা হয় না, কারণ এটা হলো দূতাবাসের শেষ পন্থা, তলব করা, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো। তারপরে ধাপে ধাপে করা হয়, 2 দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। এরপর ব্যাপকভাবে 2 দেশের সম্পর্কের অবনতি ঘটে। ডক্টর ইউনূস, ভারত যা চাচ্ছে ডক্টর ইউনূস থেকে কিছুই পাচ্ছে না এবং কিছুই দিবে না। ভারত এটা খুব ভালোভাবে জানে ডক্টর ইউনূস কী জিনিস। এটা শেখ হাসিনাও না, এটা খালেদা জিয়াও না, এটা এরশাদও না, এটা অন্য কোনো সরকার না, সরকার প্রধান না। এটা হলো ইউনূস সরকার প্রধান, ডক্টর ইউনূস, যার বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে। তাকে হারানো ভারতের মোদির পক্ষে সম্ভব নয়, আওয়ামী লীগের পক্ষে তো নাই। মোদি তো বহু চেষ্টা করছে আন্তর্জাতিকভাবেও লবিং তদবির করে ডক্টর ইউনূসের সরকারকে হটানোর জন্য, এবং নিজস্ব শক্তি দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে হটানোর জন্য গত 16 মাসে অসংখ্য চেষ্টা করছে। মোদির সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, ব্যর্থ করে দিয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ফাইনালি আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে অনেক বড় একটা ব্যবস্থা নিতে যাচ্ছেন, অনেক কঠিন একটা ব্যবস্থা নিতে যাচ্ছেন। অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিবেন ডক্টর ইউনূস। আগামী কিছু দিনের ভিতরে এটার ফল পাবেন আপনারা সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।